কাঞ্চনমালা আর কাকনমালা খুব সুন্দর একটি গল্প। এই গল্পটি অনেকটা রূপকথার গল্পের মতো। আমরা পড়ি তাহলে বুঝতে পারবো। রাজপুত্র তার বন্ধুত্ব হলো রাখালের সাথে। দুইজনের এতই ভাব যে রাজপুত্র বলে যে আমি যখন রাজা হব তখন তোমাকে আমার মন্ত্রী বানাবো। রাখাল বাঁশি বাজায় আর রাজপুত্র খুব মন দিয়ে সেই সুর শুনে। আমরা একটু গল্পটা পড়ি। অনেক দিন আগের কথা। এক দেশে ছিল এক রাজা। রাজার একটাই পুত্র। রাজপুত্রের সঙ্গে সেই রাজ্যের রাখাল ছেলের খুব ভাব। দুই বন্ধু পরস্পরকে খুব ভালোবাসে। রাখাল মাঠে গরু চড়ায়, রাজপুত্র গাছতলায় বসে তার জন্য অপেক্ষা করে। নিঝুম দুপুরে রাখাল বাঁশি বাজায়। রাজপুত্র তার বন্ধু রাখালের গলা জড়িয়ে বসে সেই সুর শোনে। বন্ধুর জন্য বাঁশি বাজিয়ে রাখাল বড় সুখ পায়। আর তা শুনে রাজপুত্রের মন খুশিতে ঝলমলিয়ে ওঠে। রাজপুত্র বন্ধুর কাছে প্রতিজ্ঞা করে বড় হয়ে রাজা হলে রাখালকে তার মন্ত্রী বানাবে। তাদের এতই ভালো সম্পর্ক, এই জন্য রাজপুত্র বলে যে আমি যখন বড় হয়ে রাজা হব তখন তোমাকে আমার মন্ত্রী বানাবো, যেন দুই বন্ধু একসাথেই থাকতে পারে। কিন্তু ঘটনাটা পাল্টে যায়। এখানে আমরা রাজা আর রাজপুত্রের ছবি দেখতে পাচ্ছি। ধীরে ধীরে রাজপুত্র বড় হয় এবং সে একসময় রাজা হয়। তারপর সে রাখালের কথা ভুলে যায়। তারপর একদিন রাজপুত্র রাজা হয়। লোক লস্কর সৈন্য সামন্তে গম গম করে তার রাজপুরী। রাজপুরী আলো করে থাকে রানী কাঞ্চনমালা। চারদিকে সুখ, সবাই খুব সুখে শান্তিতে দিন কাটাচ্ছে। এত সুখের মধ্যে রাখাল বন্ধুর কথা মনে পড়ে না। রাজপুত্র বন্ধুকে ভুলে যায়। রাজপুত্র কিন্তু আস্তে আস্তে যখন বড় হতে থাকে তখন তার রাখাল বন্ধুর কথা আর মনে থাকে না, একদমই ভুলে যায়। এদিকে রাখাল বন্ধুর খুব মনে পড়ে বন্ধু রাজপুত্রের কথা। শেষে সে একদিন চলেই আসে বন্ধুকে একটুখানি দেখার জন্য। কিন্তু রাজপ্রাসাদের রক্ষীরা অমন গরিব রাখালকে ভেতরে ঢুকতে দেয় না। মন ভরা কষ্ট নিয়ে সারাদিন প্রাসাদের দরজার সামনে দাঁড়িয়ে থাকে সে। রাজার দেখা মেলে না। দিন শেষে মনের কষ্ট নিয়ে দুঃখী রাখাল চলে যায়। কেউ তা জানে না। রাখাল কিন্তু রাজপ্রাসাদে তার বন্ধু রাজার সাথে দেখা করতে যায় এবং সে কাউকে পরিচয় দেয় না যে এক সময় রাজা যখন রাজপুত্র ছিল তখন তারা বন্ধু ছিল, এসব কিছুই বলে না। সে ভিতরে যেতে চায় কিন্তু কেউ তাকে ঢুকতে দেয় না। আর সারাদিন অপেক্ষা করে যে রাজা হয়তো রাজপ্রাসাদের বাইরে আসলে তার সাথে দেখা হবে, কিন্তু সারাদিন অপেক্ষা করেও দেখা পায় না। এরপর মন খারাপ করে সে চলে যায় সেখান থেকে। এক রাতে রাজা ঘুমাতে যান, কিন্তু ভোরবেলা যখন তার ঘুম ভাঙে তখনই দেখা যায় কি এক সর্বনাশ ঘটেছে। রাজা দেখেন যে তার শরীরে গেঁথে গেছে অগুন্তি সূঁচ। রাজা কথা বলতে পারেন না, শুতে পারেন না, খেতেও পারেন না। রাজ্য জুড়ে কান্নাকাটির রোল পড়ে যায়। রাজা বোঝেন প্রতিজ্ঞা ভঙ্গের সে অপরাধেই আজকে তার এই দশা। রানী কাঞ্চনমালা চোখের জল মুছতে মুছতে রাজ্য দেখাশোনা শুরু করেন। এখন হঠাৎ করে রাতের বেলা ঘুমন্ত অবস্থায় কি যে ঘটল। সকালে উঠে রাজা দেখেন যে তার সমস্ত শরীরে সূচ আটকানো আছে, সুই আটকানো আছে। জিহ্বায় সুই আটকানো, চোখে, মুখে, হাতে, পায়ে, সব জায়গায়। তিনি কথাও বলতে পারেন না, শুতে পারেন না, খেতে পারেন না। অদ্ভুত এক বাজে অবস্থা, খুব খারাপ অবস্থা, করুণ অবস্থা। তো সবাই কান্নাকাটি শুরু করে দিল যে রাজার কি হলো, আমাদের রাজামশাই এইরকম অসুস্থ হয়ে পড়লে রাজ্য কে দেখাশোনা করবেন। এমন অবস্থায় রাজ্য দেখাশোনার দায়িত্ব রানীর কাঁধেই পড়লো। রানী খুব মন খারাপ করে কান্নাকাটি করা শুরু করলেন এবং এভাবেই তিনি রাজ্যও দেখাশোনা শুরু করলেন। কাঞ্চনমালা একদিন নদীর ঘাটে যান স্নান করতে। কাঞ্চনমালা হচ্ছে রানী। রানী নদীর ঘাটে যান স্নান করতে। কোথা থেকে জানি একটা মেয়ে এলো, এসে তাকে বলে রানীর যদি দাসীর দরকার হয় তো সে দাসী হবে। রাজার শরীর থেকে সূঁচ খোলার জন্য একজনের দরকার ছিল রানী কাঞ্চনমালা। মেয়েটাকে সেই কাজের জন্য নিয়ে নেন তিনি। নদীর ঘাটে গেছেন রানী, সঙ্গে কি আর থাকে টাকা করি। তখন হাতের সোনার কাঁকন দিয়েই রানীকে কিনতে হয় ওই দাসী। কাঁকন হচ্ছে হাতে পরার একটা গহনা। তো রানীর স্বভাবতই অনেক গহনা পরার অভ্যাস। উনি তার হাতের একটা কাঁকন দিয়েই দাসীকে কিনলেন যে এটা তুমি নাও এবং আজকে থেকে তুমি আমার দাসী। আগের যুগে দাসীদের কিনতে হতো, সার্ভেন্টদের কিনতে হতো। তো এখন তো আমরা এরকম সিস্টেম দেখি না। আর এখন যারা কাজ করে তাদেরকে সাধারণত বেতন দিয়েই কাজ করানো হয়। কিন্তু তখন রাজারা সব সময় দাসীদের কিনে নিতেন, একবারে কিনে নিতেন, তার বাড়িতেই থাকতো, তাকে ইচ্ছা মতো হুকুম করতো, কাজ করে নিত, এরকম অবস্থা। যেহেতু নদীর ঘাটে গিয়েই রানীর সাথে সেই মেয়েটার দেখা, ওখানে তো আর উনি টাকা নিয়ে যাননি, সাথে তো কিছু নাই তেমন দামি কিছু, শুধু গয়না আছে। গয়না দিয়েই দাসীকে কিনলো এবং কাঁকন দিয়ে কেনার জন্য তার নাম রেখে দিল কাকনমালা। গায়ের গয়নাগুলো কাকনমালার কাছে রেখে নদীতে ডুব দিতে যান রানী। এখন নদীতে গোসল করার সময় গয়নাগুলো খুলে তিনি কাকনমালার কাছে দিয়ে ডুব দিতে যান।
চোখের পলকে কাকনমালা রানীর সব গয়না আর শাড়ি পরে নেয়। রানী ডুব দিয়ে উঠেই দেখেন দাসী হয়ে গেছে রানী, আর রানী কাঞ্চনমালা হয়ে গেছেন দাসী। মানে পুরোটাই উল্টো হয়ে গেল। নকল রানী কাকনমালার ভয়ে কাঁপতে থাকে কাঞ্চনমালা। এই রানী কিন্তু সেই রকম রানী না। রানী কাঞ্চনমালা ছিলেন অনেক দয়ালু এবং প্রকৃত একজন রানী, কিন্তু দাসী যখন রানী হয়েছে সে একদম অন্যরকম। সে অনেক খারাপ ব্যবহার করে মানুষের সাথে এবং সবাইকে অত্যাচার করে। নকল রানীকে যে শুধু কাঞ্চনমালাই ভয় পায় তাই না, সবাই ভয় পায়। কাঁপতে থাকে রাজপুরীর সকলে। তাদের রানী তো আগে এমন ছিল না। সুজবিধা রাজা জানতেই পারেন না তার রাজ্যে আরেক কি ঘোর ঝামেলা এসে গেছে। দুঃখিনী কাঞ্চনমালা রাজবাড়ির সকল কাজকর্ম করেন, চোখের জল ফেলেন। এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি ছোটবেলার রাজপুত্র এবং রাখালের ছবি। রাখাল বাঁশি বাজাচ্ছে এবং রাজপুত্র সেই বাঁশির সুর শুনছে। হাতে কাঞ্চনমালার একটুও ফুরসত থাকে না। সারাদিন কাজ করতে হয়, তাহলে কোথায় সময় থাকবে? কোনো সময় থাকে না। তিনি কিন্তু রাজার সাথে একবার দেখাও করতে যেতে পারেন না। রাজা কেমন আছে সেই খবরও হয়তো নিতে পারেন না। কিভাবে সূঁচ রাজার যত্ন করবে, কিভাবে তার পাশে দুদণ্ড বসবে, মানে তার তো সময় নেই। নকল রানী রাজার দিকে ফিরেও তাকায় না। রাজার কষ্টের সীমা থাকে না। সুজবিধার শরীর ব্যথায় টনটন করে, চিন চিন করে জ্বলতে থাকে। গায়ে মাছি এসে বসে ঝাঁকে ঝাঁকে। কে তাকে বাতাস করে, কে তাকে দেখে, কেউ নেই। আসলে রাজা খুব অসহায় হয়ে পড়েছে। রানী তো দাসী হয়ে গেছে এবং রানী রাজার সাথে দেখাও করতে পারে না। তার সময় নাই, সারাদিন কাজ করতে হয়। অত্যাচারে সে শেষ। তো রাজার অবস্থাও খুব খারাপ। একদিন নকল রানী কাকনমালাকে এক গাদা কাপড় ধুতে পাঠায় নদীর ঘাটে। মাথায় কাপড়ের বোঝা নিয়ে কাঞ্চনমালা এক পা এগোন এক পা থামেন। চোখের জলে তার বুক ভেসে যেতে থাকে। এমন সময় কাঞ্চনমালা শোনেন বনের পাশের গাছতলা থেকে কেমন এক অদ্ভুত মন্ত্র। কে জানি বলেই যাচ্ছে, পাই 1000 সূঁচ তবে খাই তরমুজ, সূঁচ পেতাম 5000 তবে যেতাম হাট বাজার। রানী যখন নদীর ঘাটে যাচ্ছিলেন, রাস্তায় এরকম আওয়াজ শুনে হঠাৎ তিনি একটু অবাক হয়ে যান। মাথায় এক গাদা কাপড় নিয়ে তিনি যাচ্ছিলেন নদীর ঘাটে। সেই কাপড়গুলো নামিয়ে রেখে সেই ছুটে যান সেই মন্ত্র পাঠ করা লোকটার দিকে, যে দেখি তো এই লোকটা কেন এগুলো বলছে। এই ছবিতে আমরা নকল রানী আসল রানী দুজনকেই দেখতে পাচ্ছি। এরপরে রানী সেই লোকটার দিকে এগিয়ে গেলেন এবং বললেন, লাখ লাখ সূঁচ চাও তো, আমি দিতে পারি। এ কথা শুনেই সে মানুষ ঝটপট তার সুতার পুঁটলি তুলে নিয়ে কাঞ্চনমালার সাথে হাঁটা ধরে। যেতে যেতে মুখ থমথমে হয়ে যেতে থাকে তার। রাজপুরীতে গিয়ে ওই অচিন মানুষ সূঁচ নেবার কথাটাও বলে না, বলতে থাকে অন্য কথা। বলে, আজকের দিনটা বড় শুভ দিন, আজ হচ্ছে পিঠকুড়ুলির ব্রত। আজকের দিনে রানীদের পিঠা বিলাতে হয়, এমনই নিয়ম। নকল রানী পিঠা বানাতে যায়। সে কাঞ্চনমালাকেও পিঠা বানাতে ফরমাশ দেয়। নকল রানী বানায় পিঠা, সেই পিঠা কেউ মুখেও তুলতে পারে না, এমনই বিস্বাদ। দুঃখিনী কাঞ্চনমালা বানায় চন্দ্রপুলি, মোহনবাসী, ক্ষীর, মুরলি পিঠা। মুখে দেওয়া মাত্র সকলের মন ভরে যায়, এমনই স্বাদ তার। কাঞ্চনমালা আঁকেন পদ্মলতা, তার পাশে আঁকেন সোনার 7 কলস আর কে দাসী। তার মানে এতদিন আসল রানীকে কেউ চিনতেও পারেনি যে সে যে নকল রানী হয়ে গেছে, এবং নকল রানীকে চিনতেও পারেনি যে সে বাইরের একজন কেউ এসে রানী হয়ে গেছে এখানে এসে। সূঁচ খুঁজতে আসা লোকটা এমন কিছু কৌশল অবলম্বন করলো যেখানে মানুষ কিন্তু তাদের ভুল বুঝতে পারলো, যে তারা আসলে এতদিন চিনতেই পারেনি আসলকে আর নকলকে, এবং তারা এখন চিনে গেল যে আসলে আসল রানী কে। তখন সেই অচেনা মানুষটি কাঞ্চনমালাকে ডাক দেয়, বলে, হাতের কাঁকনে কেনা দাসী, জলদি সত্যি কথা বল। কাকনমালার সে কি রাগ, সে গর্জে ওঠে, জল্লাদকে হুকুম দেয়। অচেনা মানুষ আর কাঞ্চনমালা তার সুতার পুটলিকে হুকুম দেয়। এক গোছা সুতা দিয়ে জল্লাদকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে। নকল রানী আবার গর্জে ওঠার আগেই অচিন মানুষ নতুন মন্ত্র পড়া ধরে। সুতন সুতন সরুলি, কোন দেশে ঘর, সূচ রাজার সূচ গিয়ে আপনি পর। সঙ্গে সঙ্গে লাখ লাখ সুতা রাজার গায়ের লাখ লাখ সূচে ঢুকে যায়। আবার মন্ত্র পড়ে অচিন মানুষ। সব সূচ রাজার শরীর থেকে বেরিয়ে এসে নকল রানীর চোখে মুখে বিঁধে যায়। জ্বালা যন্ত্রণায় ছটফট করে। নকল রানী শেষে মারা যায়। কাঞ্চনমালার দুঃখের দিন শেষ হয়। এদিকে রাজা বহু বছর পরে চোখ মেলেন। সামনে কে যেন দাঁড়িয়ে। কে? সেই রাখাল বন্ধু। রাজা দুহাতে জড়িয়ে ধরেন তাকে। রাজা ক্ষমা চান তার বন্ধুর কাছে, কথা দিয়ে কথা রাখেননি। রাজা বলেন, আজ থেকে তুমি আমার মন্ত্রী, এই রইল রাজ্য আমার, শুধু তুমি আমার পাশে থেকো, সারা জীবনের জন্য থেকো। রাখাল বন্ধু কি তখন আর না থেকে পারে? রাজা তার বন্ধুকে
নতুন সোনার বাঁশি গড়িয়ে দেন। রাখাল সারাদিন মন্ত্রীর কাজ করে, প্রজাদের দুঃখ সরিয়ে তাদের মুখে হাসি আনে। সারাদিনের কাজ শেষে রাজা বন্ধুকে নিয়ে যান। পুরনো দিনের মতো রাখাল বন্ধু তখন বাঁশি বাজায় আর রাজা সেই সুর শোনেন। সুখে রাজার মন ভরে ওঠে। এখানে ছবি দেখতে পাচ্ছি রাজা এবং মন্ত্রীর। এভাবে গল্পটি শেষ হয়। রাজা সুখে শান্তিতে বসবাস করতে থাকেন মন্ত্রী এবং তার রাজ্য নিয়ে। এই তো হলো গল্প, খুব ইন্টারেস্টিং গল্প। আজকের মতো এ পর্যন্তই। খোদা হাফিজ।